আমাদের পরিবারের চোখ সাহিত্য পরিবারের কর্ণধার প্রাণপুরুষ বন্ধুবর রজত পুরকায়স্থ মহাশয়। হ্যাঁ, ডাক্তারবাবু আমাদের পাশে দাঁড়ান। স্নেহাদি, এবার অর্পিতা দাস, এবার পূজা হালদার, এবার ইন্দিরা চন্দ্র, সবাই এই সিস্টার নাচদের উদ্দেশ্যে একটু উঠিয়ে দাঁড়িয়ে একটু করবাই দিন। একটা ছবি আপনারা সবাই একটু দাঁড়ান, একটা ছবি হচ্ছে, ভিডিও হচ্ছে। ডাক্তারবাবু মাঝে দাঁড়ান, আমি দাঁড়ালে আমরা সাইডে সরে যাই, ছবিটা বড় করে সেটা পত্রিকায় যাবে না। এরপরে আসুন কবি সোমনাথ ঘোষাল, এরপরেই আছেন রাজীব কর, এবার আসছেন কবি সমর্পিতা দে রাহা, এবার থাকবেন। তিনি আমাদের সঙ্গে যেহেতু সবসময় আছেন, সুতরাং তাকে স্মৃতিচারণ করার কোনো প্রয়োজন আছে বলে আমাদের মনে হয় না। যিনি সবসময় সঙ্গেই আছেন, তাকে আমরা কেন স্মৃতিতে আনবো? দিন দিন আমরা কি হচ্ছি অসভ্য? রাস্তায় নাক ঝাড়ি,
ফেরি ফেরি নোংরা সে ঠিক ঠিক ঢেকে যায় সব দিক। চলে গাড়ি চলে বাস, তবু ফেরি ছাই পাশ। মানধাতা আমলের অভ্যাসী ভাবি ঠিক, কলকাতা কবে হবে আমাদের গর্ব, কলকাতা কবে হবে আমাদের গর্ব। কিং কর্তব্য কিং কর্তব্য কিং কর্তব্য কিং কর্তব্য। বাইরে সবাই বেশ ভদ্র ভব্য, বাসে দেখি বৃদ্ধা সে নড়বড়ে দাঁড়িয়ে, বাসে দেখি বৃদ্ধা সে নড়বড়ে দাঁড়িয়ে। কয়জনা দিই তাকে হাতখানা বাড়িয়ে, সিট যেই খালি হয় লোকে বলশালী হয়। হামলে দখল করি ছেলে বুড়ো মারিয়ে, সকলে যা করে সেটা আমিও কি করব। কিং কর্তব্য কিং কর্তব্য কিং কর্তব্য কিং কর্তব্য। এইখানে মিলে যায় পুরনো নব্য। ধর্মের ব্যবসাতে জোটে যত খণ্ড, পূজা করে প্রস্তর পূজা করে ষণ্ড। গ্রহ নক্ষত্রের জাত আর গোত্রের কত ধুমধাম চলে, যতে পাষণ্ড হাত রেখে টাকা গনে বলে ভবিতব্য। কিং কর্তব্য কিং কর্তব্য কিং কর্তব্য কিং কর্তব্য। জীবনের সম্পদ হয় দুর্লভ্য, তবু খুলে রাখি কল, তবু খুলে রাখি কল। জলে সব এসে যায়, বন্ধ করে না কেউ, মজা দেখে এসে যায়। দিনে আলো জ্বলে কেন, দিনে আলো জ্বলে কেন, মিছে পাখা চলে কেন, কেন গাছ মুড়বার ইচ্ছেটা এসে যায়। একা আমি কজনের জামা টেনে ধরবো। কিং কর্তব্য কিং কর্তব্য কিং কর্তব্য কিং কর্তব্য। তোমার কাছে আমার বাতাস, তোমার কাছে যাবত জীবন, তোমার কাছে মন উচাটন, তোমার কাছে সকাল বিকেল, তোমার কাছে পা টলমল। তোমার কাছে সকাল বিকেল, তোমার কাছে পা টলমল। তোমার সঙ্গে ফুটে ওঠা তোমার জন্য বৃন্তচ্যুতি, তুমি আমার নীল মহাকাশ অনেক দূরের অরুন্ধতী। তুমি আমার বেঁচে থাকা, তুমি আমার বেঁচে থাকা, তুমি আমার ঘর উঠো, তুমি আমার ভূমিকম্পে পুরনো চাল তুই এক মুঠো। আমার ভ্রমণ তোমার কাছে, আমার ফেরাও তোমার কাছে। তুমি আমার নীল মহাকাশ, তুমি আমার শুধু প্রবাস। তোমার জন্য পরের জন্ম, তোমার জন্য পরের জন্ম, তোমার জন্য না ছাড়া আজ, তোমার জন্য আসল পাতা, তোমার জন্য আসল পাতা। অনন্তকাল অনন্তকাল অনন্তকাল। যারা আলোক সম্পাদনা করে, যারা স্টেজটা বাঁধে, যারা চেয়ার টেবিলটা এগিয়ে দেয়, যারা ওই নায়কেদের মানে চা বিস্কিট দেয়, তাদের কথা কিন্তু আমরা স্মরণ করি না। আজকে প্রতিনিয়ত পরিশ্রম করে যারা আমাদের হাতে বইগুলো তুলে দিচ্ছেন, তাদের কথা আমরা সেইভাবে মনে করি না। যারা প্রচ্ছদ করছেন, বইয়ের এডিট করছেন, যারা বাইন্ডিং করছেন, পিডিএফ বানাচ্ছেন, আমরা সেই রকম তিনজন ব্যক্তিত্বকে পেয়েছি আমাদের মধ্যে। আনন্দ প্রকাশনীর তিন মানে নায়ককে পেয়েছি আমরা। আমরা তাদেরকে এখন সম্মাননা প্রদান করব। মঞ্চে প্রথম আসার জন্য আমি অনুরোধ করছি সোমাদ্রি সাহাকে। ইনিও অন্যতম কর্ণধার। আমাদের মঞ্চে বসে আছে নিগমানন্দ মন্ডল মহাশয়ের দাদা, সদা হাস্যমুখ এবং আমাদের অভিভাবক, তাকেও আমরা সম্মাননা জ্ঞাপন করছি। আমরা খুব আনন্দিত এবং গর্বিত। বানায় আমাদের সমস্ত বৈদ্যুতিকগুলো সুখ দিয়ে দেয় সমীর মন্ডল মহাশয়। সমীর মন্ডলকে আমি মঞ্চে আহ্বান করছি।
সম্মাননা প্রদান করার জন্য মঞ্চে সমীর মণ্ডল, ধন্যবাদ সবাইকে। খ বিভাগে তৃতীয় অন্তরীণ রায় আছে। পুরস্কার দিচ্ছেন রুনা ভর। সৌরভ মুখোপাধ্যায় এই চোখ সাহিত্য পরিবারের একজন বর্ষিয়ান কবি। তো আমরা তার কোন থেকে তার কণ্ঠে কবিতা শুনতে চাই। সমতা কি বলছেন, শুনবো তো? সুস্মিতা সরকারকে একটা কবিতা বলার জন্য আমি মঞ্চে আহ্বান করছি, এবং তার আগে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের একজন বর্ষিয়ান কবি বিকাশ গুই মহাশয়। বিকাশ গুই মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে যায়, একদিন সমস্ত ধর্ম অর্থ পাবে ভিন্ন রকমের, একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে, একদিন সমস্ত নারী চোখের ইঙ্গিতে বলবে এইসো, একদিন সমস্ত ধর্মযাজকের উর্দি কেড়ে নিয়ে নিষ্পাপ বালক বলবে হা 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 হা। একদিন এসব হবে বলেই এখনো সূর্য ওঠে, বৃষ্টি পড়ে এবং কবিতা লেখা হয়। শুভ দ্বীপ্রহর। মঞ্চে উপবিষ্ট সকল শ্রদ্ধেয় গুণীজনকে আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি। সামনের সারিতে যারা বসে আছেন সকলকেও আন্তরিক শ্রদ্ধা, নমস্কার আর ভালোবাসা জানাচ্ছি। অনেক বিদ্যুৎ বেলে তার পক্ষ দেয় ছিন্ন করে, ফেলে তাকে ধুলোয়। রাজবাড়িতে নৈয়ায়িক এসেছে দ্রাবিড় থেকে, বিচারে যার জয় হবে সে পাবে রাজার জয়পত্রী। আহ্বান স্বীকার করেছেন শঙ্কর। এমন সময় চোখে পড়ল পাগলি তাঁর মনে, গেলেন রমরেজির ঘরে। কুসুম ফুলের খেয়ে মেহেদি বেড়ায় ঘেরা, প্রান্তে থাকে জসীম রমরেজি। মেয়ে তার আমিনা, বয়স তার 17। সে গান গায় আর রং মাটি, রঙের সঙ্গে রং মেলায়। বেনিতে তার লাল সুতোর ঝালর, চলি তার বাদামি রঙের, শাড়ি তার আশমারি। বাপ কাপড় রাঙায়, রঙের বাটি জুগিয়ে দেয় আমিনা। শঙ্কর বললেন জসিম, পাগড়ি রাঙিয়ে দাও, যাও প্রাণী রঙে। কুলকুল করে জল আসে নালা বেয়ে কুসুম ফুলের খেতে। আমিনা পাগড়ি ধুতে গেল নালার ধারে তুঁত গাছের ছায়ায় বসে। ফাগুনের রৌদ্র ঝলক দেয় জলে, ঘুঘু ডাকে দূরের আম বাগানে। ধোয়ার কাজ হলো, প্রহর গেল কেটে। পাগড়ি যখন বিছিয়ে দিল ঘাসেরও পরে, রমরেজিনী দেখল তারই কোণে লেখা আছে একটি শ্লোকের একটি চরণ। তোমার শ্রীপদ মৌর ললাটে বিরাজে। বসে বসে ভাবলো অনেকক্ষণ, ঘুঘু ডাকতে লাগলো দূরের আমের ডালে। রঙিন শুধু ঘরের থেকে এনে আরেক চরণ লিখে দিল। পরশ পাইনি তাই হৃদয়ের মাঝে। দুদিন গেল কেটে, শঙ্কর এলো রমরেজির ঘরে। শুধালো পাগড়িতে কার হাতের লেখা। জসীমের ভয় লাগলো বলো। সে নাম করে বলতেন পণ্ডিতজি, অবুঝ আমার মেয়ে, মাফ করো ছেলে মানুষই, চলে যাও রাজসভায়। সেখানে এ লেখা কেউ দেখবে না, বুঝবে না। শঙ্কর আমিনার দিকে চেয়ে বললেন
রজনী, অহংকারে পাকে ঘেরা ললাট থেকে নামিয়ে এনেছ শ্রীচরণের স্পর্শখানির হৃদয় তলে, তোমার হাতের রাঙা রেখার পথে। রাজবাড়ির পথ আমার হারিয়ে গেল, আর পাব না খুঁজে। নমস্কার। আজকে এই একটা সুন্দর সভায় আমাকে ডেকে এনে রজতবাবু সত্যি আমাকে অভিভূত করে দিয়েছেন। প্রথমে সবাইকে আমার নতুন বছরের শুভেচ্ছার প্রীতি জানাই। যারা আছেন, আমি ভালো বক্তা নই, প্রথমে বলে রাখি, ডাক্তারি করি, বক্তাবাদী নই। তো প্রথমে আমি এক্ষুনি বাইরে বলছিলাম রজতবাবুকে, আমার এই নামটা ভীষণ ভালো লেগেছে, চোখ সাহিত্য পরিবার। সাহিত্য পরিবার হতে পারতো, সাহিত্য সম্মেলন হতে পারতো, কিন্তু চোখ, তার মানে কি আপনারা শুধু যে সাহিত্য নিয়ে আপনারা চর্চা করেন, নতুন নতুন সৃষ্টি করেন, চারদিকে কিন্তু চোখ খোলা রেখে সব দিকে নজর আছে। তার একটা উদাহরণ হয়তো এই যে ব্যতিক্রমী যেসব আপনার অনুষ্ঠানগুলো করেন, সমাজের যে বিভিন্ন স্তরে নানান যারা সবসময় তারা সেই স্বীকৃতি পায় না, তাদেরকে আপনারা সেই স্বীকৃতি দেন। এটা সত্যি খুব ভীষণ ভালো। আরেকটা জিনিস আমি বলতে চাই, কেউ একজন বলছিলেন যে পেশেন্ট এবং পেশেন্ট পার্টিরা আমাদের ডাক্তারদের ঈশ্বর ভাবে। আমি বলবো আমরা ঈশ্বর কখনোই নই, আমরা আমাদের ডিউটি করি। আমরা যা শিক্ষা পেয়েছি, যা শিখেছি, সেটা দিয়ে লোককে সেবা করার চেষ্টা করি। ঠিক আছে, ঈশ্বর অবশ্যই আছেন এবং বলতে এতটুকু বাধা নেই, কোনো রকম বাধা নেই। যখন একটি পেশেন্ট খুব খারাপ হয়ে যায়, আমরা মনে প্রাণে চাই সেই রুগীটি ভালো হোক, সে হাসি মুখে বাড়ি যাক, তার বাড়ির লোকও হাসি মুখে বলে ডাক্তারবাবু ধন্যবাদ, সত্যি আমার রুগী ভালো হয়ে গেছে। এবং এটার জন্য কিন্তু বারবার ওনাকে স্মরণ করি, সেই শক্তিটা যেন দেয়, সেই রুগীকে যেন আমরা ভালো করতে পারি। আরেকটা বিষয় হয়েছে যে আমার খুব ভালো লেগেছে, আমাদের সঙ্গে যারা কাজ করে নার্সরা, সেবিকারা, তাদেরকেও আজকে একেবারে সংবর্ধনা দেওয়া হয়েছে। ওদের ছাড়া সত্যি আমরা কিছু নই, বিশেষ করে হাসপাতালে। শুধু সিস্টার, ওয়ার্ড বয়, সুইপার, যারা অ্যাম্বুলেন্স চালায়, এভরিবডি, এরা ছাড়া আমরা কিন্তু, এরাই আমার হাত পা সবকিছু। মাথা হয়তো কাজ করে, কিন্তু হাত পা কিন্তু ওরা আমার। তো তাদেরকেও আজকে স্বীকৃতি দিয়েছেন, এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আবার ধন্যবাদ, আপনাদের সুন্দর একটা পরিবারে আজকে আমাকে ডেকেছেন এবং অনেকে সুন্দর সুন্দর আবৃত্তি সৃষ্টি শুনেছি। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, সবাই খুব ভালো থাকুন। কবি গোবিন্দ গোস্বামী। মঞ্চে রাখবো শ্যামল কৃষ্ণ মন্ডল। কবি মনমথনাথ দে। ডক্টর পবিত্রা সরকার। ডক্টর পবিত্রা সরকার ঝাড়খণ্ড থেকে এসেছেন। অশোক কুমার পান্ডে। সজল কুমার পোদ্দার। হ্যাঁ
দুলাল দাস, হেমেন্দ্রনাথ দাস, নারায়ণ দে, গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি ভাবতেছি মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছি তবে আজ আমারে দাঁড়ে দাঁড়িয়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চুলিতে রথ ধন ধান্যে ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা পুড়িয়ে নেব ভারী ভারী। সংসার ভেঙে গেল আমার কাছে এসে, আমারই মতো পাচ্ছে নামবে তুমি এসে। দেখে মুখের প্রসন্নতা ঝুঁকিয়ে গেল সকলে ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি অবসা, আমার ঘুরে বানিয়ে দিলে হাত। মরি এই কি কথা রাজাদিরাজ, আমার কিছু দাও শুনে ঘন কালের তরে রুণ্য মাথা নিচু। তোমার কি অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, একে বল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলে তুলে একটি ছোট কণা, যত পাত্রখানি ঘরে এনে উজাড় করি। ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। যারা যে ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে। তোমার কেন দিলি আবার সকল শূন্য করে। কবি গৌতম মন্ডল মহাশয়কে এরপর আহ্বান করব কবি সৌভিক গাঙ্গুলি। গতবারের অনুষ্ঠানে বাঁশি বাজিয়েছিলেন। মঞ্চে আহ্বান করব কবি সুজাত, কবি অর্পিতা কাবিল্লা। ওয়ান টু থ্রি, সবাই হাততালি আমাদের পত্রিকার প্রকাশক। ধন্যবাদ। হাততালি। কবিতার ছবি প্রকাশিত হল। টু থ্রি, সবাই হাততালি। কবি মধুচন্দ্র গাঙ্গুলি, আপনি একটু মঞ্চে আসুন। হ্যাঁ, এই সুন্দর মুহূর্তটাকে মনকে পাশে রাখছেন, এই মনকে সাজিয়ে রেখে সুন্দর মুহূর্তটা উদযাপন করতে চাইছেন। রেডি, ওয়ান টু থ্রি। বারবার করে লেখো লেখো। যাই হোক, সবাইকে জানাই যে আমার আন্তরিক কৃতজ্ঞতা মধুচন্দ্রের কাছে, মুখ্যমন্ত্রী চোখ সাহিত্য আমাকে নতুন পথ দেখিয়েছে
ঘটনা, এবং চোখ সাহিত্যের তরফ থেকে আমার প্রায় 5-6খানা বই বেরিয়েছে এবং আমার 9খানা বই। প্রকাশিত হলো মোহাজ্জেদ হকের খুঁজে বেড়াই কাব্যগ্রন্থ। এখন প্রকাশিত হচ্ছে বাবুরানীর লেখা অক্ষর বৃত্ত 1, 2, 3। আর তার পুত্র অনিরুদ্ধ, তুমিও এসো, এই সুন্দর মুহূর্তের সাক্ষী হও, উপস্থিত হও। তোমার মায়ের বই প্রকাশ পাচ্ছে। One, two, three. কবি লেখক এই উপাধি পাওয়ার যোগ্য নই, তবু আমি চেষ্টা করি একটু অর্থাৎ কিছু ভাবনাকে জড়ো করি, যেটা মনে হয় আমার হৃদয়ের একটা অংশ। কথা বলতেও সেভাবে পারি না, তবে এই নিয়ে দুটো বই প্রকাশ করেছি। প্রথম বই ছিল শুধু কবিতা নিয়ে, ভোরের আলো, তাও আনন্দদার মাধ্যমেই হয়েছিল। আর সেকেন্ড প্রয়াস আমার রজতদা আনন্দদা দুজনেই, অর্থাৎ এই বইটা আমি কয়েকটা গল্প নিয়ে করেছি, কতটা পথ বেরোলে। এখানে আমরা পেয়ে যাব যে মানুষের জীবনে কত রকম টানাপোড়েন, দুঃখ দুর্দশা, সুখ দুঃখ, হাসি আনন্দ, কান্না বেদনা নিয়েই মানুষের জীবন। তো তার কিছু টুকরো টুকরো মুহূর্ত নিয়ে আমি একটু চেষ্টা করেছি একটা বই লেখার। তো বইটা শুধু আমার নয়, আমি মনে করি যদি আপনারা বইটা পড়েন, যদি আপনারা কিছু মতামত প্রদান করেন, সমর্থন করেন বা অসমর্থন করেন, দুটোই আমাকে একটু জানান, তবেই আমার লেখাটা সার্থক হবে। বিশেষ কৃতজ্ঞতা জানাই এখানে আমি রজতদার হলে আমার বইটা আজকে এখানে প্রকাশিত হতো না, এত সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে হয়ে যাওয়া হতো না। আনন্দদান আর বইটা যেমন একজন লেখকের অধ্যবসায় থাকে, কবির অধ্যবসায় থাকে, কিন্তু বই প্রকাশের পিছনে যারা থাকেন, অর্থাৎ এই যে আনন্দ পাবলিশার্সের দাদা কিছুক্ষণ আগে বলেছিলেন যে কেউ প্রচ্ছদ বানাচ্ছে, কেউ পিডিএফ করছেন, কেউ প্রিন্ট করছেন, এই যে বিষয়গুলো সবকিছু আমি জানিও না, অনেক বিষয়ই অজ্ঞ। তো ওনাদের সবার সাহচর্যে, সবার সহযোগিতায় আমার বইটা ফেরত করা সম্ভব হয়েছে। আপনাদেরকে যেমন একটা কথা আমি একটু না বলেই পারছি না, আমাদের মোবাইলে কিন্তু বই পড়ার অভ্যাস অনেকের কমে গেছে, তবুও দেখছি যে বই প্রেমী অনেক আছেন, এখনো বই বের হচ্ছে বা বের করছি, আমরাও চেষ্টা করছি। সেটা হতে পারে কেউ বাংলা সাহিত্যকে ভালোবাসছে, হতে পারে কেউ লেখাটাকে ভালোবাসছে, হতে পারে কেউ নিজের জীবনকে ভালোবাসছে, নিজের জীবনের কিছু কিছু অংশ, কিছু কিছু অধ্যায় তারা লিপিবদ্ধ করার চেষ্টা করছে। যেভাবেই হোক আমাদের মনে হয় সবারই একটা দায়িত্ব এসে পড়ে গেছে যে বাংলা সাহিত্যটাকে অন্তত একটু আমরা বাঁচিয়ে রাখি। যেভাবে বাংলা সাহিত্য আজকে বিলুপ্তির পথে, আজকে রাস্তায় বেরোলে পরে আমি বাঙালি হয়ে একজন কারোর সাথে হিন্দিতে কথা বলতে হচ্ছে, কারোর সাথে ইংলিশে কথা বলতে হচ্ছে, আমি হিন্দি পারছি না বলে আমাকে কেউ ইগনোর করছে, হিন্দি বলতে পারছে না এই সমাজে, এই যুগে। এই যে জায়গাটা বাংলায় বসে যদি আমাকে সেই জায়গাটা নিতে হয়, থেকে লজ্জার আমার মনে হয় কিছু থাকে না। তো আমি সবাইকে অনুরোধ করবো যে মোবাইল তো অবশ্যই আমরা দেখি, সবাই দেখছি, সবাই মোবাইলে পড়ছি, অনেক গল্প পড়ছি, কবিতা পড়ছি, সার্চ করে হঠাৎ করে সব কিছু হাতের কাছে পেয়ে যাচ্ছি। তবুও আমি অনুরোধ করবো সবাই আমরা যাই লিখেছি, আমার মতো অনেক বন্ধুরা বা লেখকরা সবাই আজকে বই প্রকাশ করছেন, যেটুকু লিখেছি আপনারা যদি পড়েন তবেই আমার লেখাটা সার্থক হবে, আদারওয়াইজ এই লেখার কোনো মানে নেই। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। 1, 2, 3 প্রকাশিত হলো এই মুহূর্তে কবি তুষারকান্তি মুখোপাধ্যায়ের সাগর বই। নেক্সট 2, 3 প্রকাশিত হলো কবি সজল পোদ্দারের গল্প ছড়ার ফুলঝুরি।
কিশোর সাহিত্য, ছড়া এবং গল্পের সমৃদ্ধ এবং মেমন্টো দিয়ে তাকে আমরা সম্মানিত করব। বহু মানুষকে সম্মানিত করছে এই রজত। রজত আমার বন্ধু, সামান্য একটি কাজ করে কিন্তু এর প্রাণ মন সাহিত্য সেবা করে যাচ্ছে মন প্রাণ দিয়ে, এবং বহু মানুষকে উদ্বুদ্ধ করছে কবিতা লেখার ক্ষেত্রে, গল্প লেখার ক্ষেত্রে, নাটক লেখার ক্ষেত্রে উদ্বুদ্ধ করছে এই রজত। নিজেও লিখছে। এই বাবা একজন বিখ্যাত যাত্রা লেখক ছিলেন। 1, 2, 3 প্রকাশিত হল কবি রজত প্রকাশের কবিতার সেকাল একা। আর আমাদের রজতের কবিতার সেকাল একা, তারই সঙ্গে তারই সহধর্মিনী প্রিয়তম পত্নী মহাশয়কে আহ্বান করছি কিছু বলার জন্য। নমস্কার। মঞ্চের উপবিষ্ট গুণীজন এবং আমার সামনে উপস্থিত যে সকল সাহিত্যপ্রেমী বন্ধু, কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক যারা উপস্থিত হয়েছেন, প্রত্যেককে চোখ সাহিত্য পত্রিকার পরিবার এবং আনন্দ প্রকাশন থেকে আপনাদের কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আপনারা চোখ সাহিত্যের ডাকে বহু দূর দূরান্ত থেকে এসেছেন, এটা আমাদের বড় প্রাপ্তি। কারণ একটু আগে পপি বলে গেল যে যত যাই করি না কেন আমাদের বাংলা সাহিত্যকে বাঁচিয়ে রাখার তাগিদ কিন্তু আমাদের সবাইকে নিতে হবে। তাই আমি আপনাদের সকলের কাছে আবেদন করব, রজত প্রকাশিত এবং চোখ সাহিত্য পরিবারের জন্য একটু করতালি দিয়ে সবাই অভিনন্দিত করুন। কারণ রজত প্রকাশিত মতো মানুষ আছে বলেই আজকে বাংলা সাহিত্যের ধারা, বাংলা সাহিত্যের লেখা এইভাবে চাকা গড়িয়ে চলেছে। এবং চোখ সাহিত্য পরিবার তার যে দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণটা কিন্তু অন্যান্য যে সকল সাহিত্যের গ্রুপ আছে তার থেকে সম্পূর্ণ আলাদা। আপনারা প্রথম থেকে শুনে এসেছেন যে প্রথম দিন থেকে রজত প্রকাশিত একদম নিচু তলায় যে সমস্ত অবহেলিত মানুষ, সেই মানুষদের তুলে এনে তাকে মঞ্চে তাকে সম্মান জানান। কারণ এই সমস্ত মানুষরা আছে বলেই তো আমরা আছি, তাদের জন্য তো আমাদের বেঁচে থাকা। এই রজত প্রকাশিত যে সমস্ত কাজগুলো করে এটা অন্য দুটো গ্রুপের কেউ করেন না। তারা শুধু সাহিত্যই করেন এবং সাহিত্যের নামে নানা রকম সমস্যা সমাধান অনেক কিছু প্রথমে থেকে বলে দিচ্ছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো যে যারাই চোখ সাহিত্য পরিবারের সঙ্গে আছেন তারা অবশ্যই থাকুন, কারণ এটা সুস্থ চিন্তার ধারা এখানে আছে। এবং আমাদের একটা জিনিস বলে রাখি, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যারা লেখালেখি করছি তারা অনেকে ভালো লিখছি, কেউ পিছিয়ে আছি, কেউ ভাবছে আমার লেখাটা আমাদের ভালো হচ্ছে না। এইরকম ভাবনায় ভাবিত যে সমস্ত কবি সাহিত্যিক আজকে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা যারা যেটুকু বাংলা জানেন সেইটুকু বাংলাকে সহজ সরল ভাবে চয়ন এবং বয়নের ধারাটি সঠিক রাখতে পারেন, তাহলে মনে হয় বাংলা ভাষা তার সমহিমায় বিরাজিত হবে। এবং আজকে দাঁড়িয়ে আমরা যারা বাংলা ভাষা চর্চা করতে গিয়ে একটির পর বিভিন্ন শব্দ চয়ন ও বয়ন করছি, সেটা কিন্তু বাংলা সাহিত্যের পক্ষে ক্ষতিকারক হবে। তাই বলবো যেটুকু বাংলা আপনি নিজে জানেন সেটুকু প্রয়োগ করুন। এবং আজকের দিনে যারাই বাংলা সাহিত্য নিয়ে চর্চা করছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই যে এই সময় দাঁড়িয়ে এই যে কপি একটাকে বললো যে আমি যদি হিন্দি বলতে না পারি আমাকে তাচ্ছিল্য করা হয়, আমি হিন্দি বাংলা মিশিয়ে কথা বলতে না পারি সেখানে তাচ্ছিল্য করা হয়। তার মানে আমার বাংলা ভাষাটাকে চাপা দেওয়ার প্রচেষ্টা চলছে। তো যে ভাষা আজকে the sweetest language of the world, যে ভাষা আজকে বিশ্বের মধুরতম ভাষা বলে পরিগণিত, সেই ভাষাকে আমরা কেন অবহেলা করব? তাই আজকে যে সমস্ত মায়েরা উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, তারা যেন তাদের পরবর্তী যে প্রজন্ম সেই প্রজন্মের হাতে বাংলা ভাষার ধারাটাকে তুলে দিতে পারেন এবং তার যেভাবে চর্চা চালান। এবং আজকে কিন্তু আপনার এই বাংলা ভাষা লন্ডনের দ্বিতীয় ভাষা হিসাবে পাঠ্য।
তো সেইখানে আমরা বাংলা ভাষার চর্চা পিছন দিকে ফেলছি। তাই যারা আজকে বাংলা ভাষার চর্চা চালাচ্ছেন তারা চোখ সাহিত্য পরিবারের সঙ্গে থাকুন। চোখ সাহিত্য আপনাদের অবশ্যই আগামী দিনের পথ দেখাবে। এবং আজকে যারা এই চোখ সাহিত্যের মতো লিটল ম্যাগাজিন করেন, সেই লিটল ম্যাগাজিনটা কেন করেন আপনারা কি বলতে পারবেন? কেন করেন? আমরা যারা বর্তমান সময় দাঁড়িয়ে লেখালেখি করছি, আমার নিজের যে ইচ্ছে, আমার নিজের যে ভাষা, সেটা যদি প্রয়োগ করতে বড় বড় পত্র পত্রিকায় যাই, সেখানে বাহন দেওয়া আছে, রাজনীতি সুরসুরি দেওয়া চলবে না, সেখানে আপনার মনের ভাষা প্রয়োগ করতে পারবেন না, শব্দ বেঁধে দেওয়া হবে, তার বাইরে আপনি যেতে পারবেন না। কিন্তু একমাত্র লিটল ম্যাগাজিন, এই চোখ সাহিত্যের মতন যে ম্যাগাজিন আজ প্রকাশিত হচ্ছে, সেখানে আপনার স্বাধীনতা আছে। আপনি যেমন খুশি লিখুন, যা খুশি লিখুন, সেটাই মানুষের কাছে বোধগম্য হবে এবং সেটাই মানুষ নেবে এবং সেইগুলো আবার সেই সমস্ত বড় বড় পত্রিকার ঘরে পৌঁছাবে। কারণ লিটল ম্যাগাজিন একমাত্র পারে আপনার মনের কথা, আপনার মনের কথা পৌঁছে দিতে আজকের সমাজে। তাই আজকে দাঁড়িয়ে যারা এই লিটল ম্যাগাজিনের সঙ্গে আছেন তারা থাকুন, এই লিটল ম্যাগাজিনকে বাঁচিয়ে রাখুন, তাহলে কিন্তু আমাদের বাংলা সাহিত্য বাঁচবে, আমরা বাঁচবো, বাংলা সাহিত্য তার স্বমহিমায় অবশ্যই ফিরে যাবে। এবং যতদিন তন্ত্রসূত্র থাকবে ততদিন সাদা কাগজের উপরে কালো কালি অক্ষরে লেখা আমাদের সমৃদ্ধ করবে। এই বলে সকলকে আবার কৃতজ্ঞতা শুভেচ্ছা শ্রদ্ধা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আজকে যে সমস্ত বইগুলি প্রকাশিত হলো, এই বইগুলো কলকাতা বইমেলা স্টল নাম্বার 481 481 নম্বর স্টল আনন্দ প্রকাশন থেকে পাওয়া যাবে। আপনাদের যাদের বই প্রকাশিত হলো তারা রোজের সঙ্গে যোগাযোগ করে এই বইগুলি নিয়ে আনন্দ প্রকাশনে অবশ্যই পৌঁছাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার লেখনী চালিয়ে যান। চোখ সাহিত্যের সঙ্গে থাকুন। নমস্কার। সেই কথাটাই একটু টেনে নিয়ে গিয়ে যদি বলতে চাই, এমন একটা সময় দাঁড়িয়ে আমরা এই উদযাপনগুলো করছি যখন ভারত রাষ্ট্র দ্বারা স্বীকৃত হয়েছে বাংলা একটি ক্লাসিক ভাষা। এটা প্রত্যেকের কাছে আমাদের খুব আনন্দের। তার কারণ হচ্ছে বাস্তবের ভূমিতে দাঁড়িয়ে যদি আমরা দেখি, ক্লাসিক ভাষা হলে বিভিন্ন স্কুল কলেজে যেরকম বাংলায় অনেক শূন্য পদ রয়েছে, শিক্ষক সেই পদে অনেক বেশি রিক্রুটমেন্ট হবে। গবেষণা খাতে বাংলা ক্লাসিক ভাষা হওয়ার কারণে হয়তো একটা বড় রকমের গবেষণা পরিস্থিতি তৈরি হবে, এখানে অনেকে গবেষণা করতে উদ্বুদ্ধ হবে। দীর্ঘদিন ধরে ছোটবেলা থেকে তো আমরা একটা শুনে আসছি, এটা একটা অনেকটা লক বা আত্মলকের মতো অনেক সময় দাঁড়ায়, মাতৃভাষা মাতৃদুগ্ধের মতো। কিন্তু এই ভাষাকে আন্তর্জাতিক করে তোলার প্রক্রিয়ায় যারা যারা অগ্রণী ভূমিকা রেখেছেন তাদেরকে সকলেই আমরা প্রত্যেক মুহূর্তে স্মরণে রাখবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়ের দাবি বলে আমি মনে করি। যে ভাষায় মেডিকেল টার্মিনোলজি পর্যন্ত এখন তার বাংলা প্রতিশব্দ এসে গেছে এবং যে ধরনের সাহিত্য এবং কল্পনা ভাবনা আসছে তা নিঃসন্দেহে বহু প্রভাব ফেলেছে এবং গণমাধ্যমের উপর প্রভাব ফেলেছে। অনেকেই বাংলা বা এই সম্পর্কে অনেকেই ধারণা করেন যে এটি একটি আঞ্চলিক ভাষা। আদবেই তা এটি একটি জাতীয় ভাষা তো বটে, এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ না হলেও এটা রাষ্ট্র স্বীকৃত যে 16টি ভাষা আছে, বাংলা, অহমিয়া, ওড়িয়া, মালায়ালাম, মারাঠি, ঠিক তার মতোই হচ্ছে এটি একটি জাতীয় ভাষা এবং অবশ্যই এটি একটি আন্তর্জাতিক পরিসরে যে একটি স্বীকৃত ভাষা হিসাবে আধুনিক বিশ্বে উঠে আসছে তার উদাহরণ দিলেন কিছুক্ষণ আগে আনন্দ প্রকাশনের কর্ণধার। এটা কি প্রমাণ করে? এটা এটাই প্রমাণ করে যে মাতৃভাষা বাংলা বা আমাদের সাহিত্যের ভাষা বাংলা, সংবাদের ভাষা বাংলা, সিনেমার ভাষা বাংলা, সেই বাংলা অত্যন্ত একটি সমৃদ্ধির জায়গায় যে পৌঁছেছে। বিভিন্ন লিটল ম্যাগাজিন গুলো যারা চর্চা করেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি 90-এর দশক থেকে লিটল ম্যাগাজিনের সাথে আমার যে সম্পর্ক,
বা আমি এত অধ্যয়ন করি বিভিন্ন ম্যাগাজিনের কবিতা, সেখান থেকেই কবিদের চিনে নিতে পারি। আজকেও এরকম অনেক বই উন্মোচন হলো, সেই কবিতাগুলো নিঃসন্দেহে পড়বো। এবং আমরা যারা টেলিভিশনে মূলত, আমি এই বাংলার শব্দ এবং বাংলাকে অবলম্বন করে আমি একটা রুচিকর জীবনযাপন এবং খুব সমৃদ্ধশালী জীবনযাপন, না হলো সমৃদ্ধিমূলক জীবনযাপন আমি কিন্তু 35 বছর ধরে করে আসছি। মানে এটা আমাকে ব্যর্থ হতে দেয়নি। তাই পাঠক হিসাবে যেমন আমি সফল, ঠিক তেমনি ভাবে টেলিভিশন বা ডিজিটাল মিডিয়ার ভাষ্য তৈরির ক্ষেত্রে যে অনুপ্রেরণাগুলো দেয় শব্দ এবং হচ্ছে ভাষা শৈলীর নির্মাণ, সেই ক্ষেত্রে লিটল ম্যাগাজিনে প্রকাশিত কবিতা, চোখ সাহিত্যের নিয়েও আমি দেখেছি বিভিন্ন সময় আমার মতামত আমি জানাই, লিখের মাধ্যম দিয়ে সেটা আসে। এইভাবে একটা যে সাহিত্য পরিবার থেকে সাহিত্য বিভিন্ন পরিবার, কখনো যখন আমাদের এই সাহিত্য বাংলা ভাষা যখন একটা আন্দোলনের রূপ নেয়, একটা জাতিসত্তার প্রশ্নকে যখন সামনে নাড়িয়ে দিয়ে যায়, যখন অস্তিত্ব বিপন্ন করার মতো পরিস্থিতি আসে, সেই সময় ভাষা বা কবিতা সাহিত্য আমাদেরকে সবসময় উজ্জীবিত রাখে, নতুন প্রেরণা দেয়। এই সমস্ত ভাবে আমরা যখন আদান প্রদান মাধ্যমে গ্রহণ করি এবং গ্রহণের সাথে সাথে কালের নিয়মে হয়তো কিছু অর্জিত হয়, কিন্তু যে স্মৃতি সত্তা রেখে দেয় ভবিষ্যতের জন্য, তা আমরা কিন্তু সবসময় আমাদের ধারণ বা চারণের মধ্যে রাখতে হবে। যে যত বেশি করবে তার তত লাভ, এই জিনিস ঠকাবে। এর মধ্যে দিয়ে যারা যাবে তারা নিঃসন্দেহে আগামী দিনে একটা জীবনের উপযুক্ত মানে খুঁজে পাবে। বঙ্কিমচন্দ্র লিখেছিলেন তার বিখ্যাত লেখায় যে জীবন লইয়া কি করিব, মৌলিক প্রশ্ন। এই জীবন নিয়ে সত্যি কি করব? সেলিব্রিটি হব, নাকি সাহিত্যিক হব, নাকি কবি হব? বহু কবিকে শুনেছি সে কবিতা লিখে জীবনযাপন করতে চায়, সে স্বপ্ন দেখে। ফ্রান্সের কবি প্যারিসের রাস্তায় যখন উদ্ভাবন হয়ে মেলে যখন সে চলাফেরা করে, তারপর তার জন্য কেউ না কেউ অপেক্ষা করে তার সেই না শোনা কবিতাগুলো শুনবে এবং তাকে নানাভাবে আপ্যায়িত করে। সে সেটা স্বপ্ন দেখে, কিন্তু বাংলায় যে স্বপ্ন অনেকে দেখে কিন্তু বাস্তবে কতটা হয় সেটা নিয়ে একটা অনেকেই সন্দেহান থাকে। তারা অনেকে পেশা নিয়ে নেন, অন্য পেশায় চলে যান, কিন্তু ভালোবাসাটা